আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমাদের 4 নম্বর ক্লাস। আচ্ছা, আমরা গিয়ে প্রিভিয়াস যেগুলো কমপ্লিট করছি, এরপর গিয়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইপ টুলের পার্টটা। টাইপ টুলে আমাদের ফটোশপে যেরকমটা ছিল খুব সেরকমেরই অনেকটাই মিল পাবো, অল্প কিছু একটু একটু ডিফারেন্ট পাবো, ঠিক আছে? আচ্ছা, এইখানে বেশ কয়েকটা টাইপ টুল আছে। আমরা গিয়ে টাইপ টুল ফার্স্টে একটা ক্লিক করি। আমরা জানি যে লেখা নেওয়ার ক্ষেত্রে গিয়ে দুইটা থাকে, একটা গিয়ে সিঙ্গেল টেক্সট আর একটা গিয়ে টেক্সট বক্স। এখানেও সেম ফটোশপের মতো একটা সিঙ্গেল ক্লিক করলে একটা লেখা আসবে, আর লেখাটা গিয়ে আমরা প্রপার্টিজ প্যানেল থেকে এখান থেকেও বড় করতে পারবো অথবা ট্রান্সফর্ম সিলেক্ট করেও বড় করতে পারবো, অপশনে এখান থেকেও পাবো। আচ্ছা, আর আরেকটা গিয়ে টেক্সট বক্স, ঠিক আছে? একটা টেক্সট বক্স, বক্সটা একটু ছোট, এবার ঠিক আছে। তো আমাদের যখন গিয়ে মেইন কোনো টেক্সট লেখার প্রয়োজন হবে তখন গিয়ে ফটোশপের মতো আমরা এরকম সিঙ্গেল টেক্সট নিব, যেটা হেডলাইন, তারপর সিঙ্গেল লেখা থাকবে, ঠিক আছে? আর যেখানে ডেসক্রিপশন অথবা ডিটেলস লেখা থাকবে সেখানে গিয়ে আমরা টেক্সট বক্স দিয়ে দিব। তাহলে আমরা কতটুকুর ভিতরে লেখাটা রাখতে চাই সেই এরিয়াটা দিলে ততটুকুর ভিতরে খুব সুন্দর করে আমরা গিয়ে লেখাটা রাখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের গিয়ে টেক্সট বড় ছোট করার অপশন আমরা এখান থেকে পাবো, প্রপার্টিজ প্যানেল থেকে এখান থেকে পাবো, অথবা এটা গিয়ে আপনি যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে শিফট প্রেস করে বড় করেন সেক্ষেত্রে এটা বড় ছোট হবে, ঠিক আছে? এরপর গিয়ে এই লেখার ফিল কালার এবং স্ট্রোক কালারটাও আমরা দিতে পারবো। ফিল কালার এখান থেকে আমরা গিয়ে দিতে পারবো, এখান থেকে দিতে পারবো, এখান থেকে দিতে পারবো, এখান থেকে দিতে পারবো। যেভাবে একটা শেপের কালার দিই ঠিক সেম ভাবে গিয়ে লেখারও আমরা ফিল কালার দিতে পারবো। এরপর স্ট্রোক দরকার, আমরা স্ট্রোকও দিতে পারবো, সাদা, কালো দরকার হলে কালো। এরপরে স্ট্রোকের মানটা আমরা শুধু বাড়াবো, তাহলে এই জিনিসটা বুঝতে পারবো, ঠিক আছে? আমরা যদি চাই যে শুধুমাত্র স্ট্রোক থাকুক সেটাও আমরা করতে পারবো। এভাবেও চাইলে আমরা করতে পারবো। এখন এইখানে কি আমরা যে এরকম স্ট্রোকের একটা অপশন দেখছিলাম না, এটা কি আমরা করতেছি গিয়ে সেন্টার থেকে। আমাদের যদি গিয়ে ইনসাইড দরকার হয় এখান থেকে ইনসাইড নিতে পারবো, আমরা সিলেক্ট করা আছে ইনসাইড হয় কিনা, আর তো কথা। আচ্ছা, যদি না হয় সেক্ষেত্রে আমরা গিয়ে এটাকে আউটলাইনের মাধ্যমে করতে পারবো, সেটা পরে আসি। আচ্ছা, এখান থেকে স্ট্রোকটা এইভাবে দিতে পারবো, ঠিক আছে? এই লেখাগুলোতে আমরা যদি ফিল কালার চেঞ্জ করতে চাই ফিল কালার চেঞ্জ করতে পারবো। এরপরে প্যারাগ্রাফ সিস্টেম তো আমাদের ফটোশপের মতোই, মিডল, সেন্টার, এটা রাইট সাইড, এটা লেফট সাইড। আপনাদের লেখার পার্ট যদি আপনার আর্টবোর্ডের এখান থেকে এই সাইডে থাকে সেক্ষেত্রে আমরা বেশিরভাগ রাইট সাইডেরটা ব্যবহার করি, আর এই সাইডে যদি টেক্সট বক্স থাকে সেক্ষেত্রে গিয়ে লেফট সাইডেরটা ব্যবহার করি, আর যদি কোনো টেক্সট মাঝখানে থাকে সেক্ষেত্রে কি আমরা মিডল সেন্টারটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? আমরা একটু এটাকে ছোট করে তারপরে দেখি। টেক্সট বক্স করে ফেলছি। ঠিক আছে, কখনো যদি গিয়ে এইটা এই সাইড থেকে শুরু হয় একবার সাইড থেকে, তাহলে আমরা কি এই লেফট অ্যালাইনমেন্টটা ব্যবহার করি। যদি এই সাইড থেকে ব্যবহার শুরু হয় সেক্ষেত্রে আমরা রাইট সাইডের অ্যালাইনটা ব্যবহার করি। আর যদি কখনো ঠিক মাঝ বরাবর কোনো টেক্সট থাকে সেক্ষেত্রে আমরা গিয়ে মিডলটা ব্যবহার করি।
ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমরা আরো কিছুই পাবো, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে পাবো, অথবা আমাদের যে ক্যারেক্টার প্যানেল ছিল ফটোশপের মতো সেটাও আমরা এখানে পাবো। সেটা হচ্ছে কি একটু নিচে গেলে পাবো, এটা পাবো হচ্ছে টাইপের ভিতর থেকে আমরা ক্যারেক্টার প্যানেলটা পাবো। ঠিক আছে, এমনিতে ক্যারেক্টারের লেখা কোনো প্যানেল এইখানে পাবেন না, টাইপের ভিতর থেকে এটা পাবো, ক্যারেক্টার প্যারাগ্রাফ। ঠিক আছে, ক্যারেক্টার ক্লিক করলে এইটার অনুযায়ী এটা চলে আসবে। ঠিক আছে, প্যারাগ্রাফ এখানে আরো আছে, আপনাদের যদি এখান থেকে, এগুলো আমরা ফটোশপে এক্সপ্লেন অলরেডি করেছি। তারপরে এখান থেকে দেখলেও বুঝতে পারবেন যে এটার কোনটা প্যারাগ্রাফের ধরন কি রকমের, কোনটা আপনাদের দরকার সেই অনুযায়ী আপনারা এইভাবে প্যারাগ্রাফ দিতে পারবেন। ঠিক আছে, এই ক্যারেক্টার প্যানেলটা হচ্ছে কি আমরা আরো এক জায়গা থেকে নিতে পারবো, সেটা হচ্ছে গিয়ে টাইপের ভিতরেও আমরা এইগুলোকে পাবো। টাইপের ভিতরে হচ্ছে গিয়ে আহ এখানে তো একটা থাকে হচ্ছে কি নাকি আপডেট ফটো বা ইনস্টিটিউটরে, এখানে নাই, যে ওল্ড ভার্সনে আমি দেখছিলাম যে এখান থেকেও এগুলো পাওয়া যায়। ঠিক আছে, এই ক্যারেক্টার প্যানেলের পার্টটা। এখন হচ্ছে কি আমাদের ক্যারেক্টার প্যানেলে ফটোশপের মতো আগেই আমরা হচ্ছে গিয়ে সব অপশন গুলো হচ্ছে গিয়ে আগের মতোই পাবো। আমি ক্যারেক্টার প্যানেলে যাই, এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের টেক্সট বড় ছোট, উপরে আছে হচ্ছে ফন্ট চেঞ্জের জন্য। ঠিক আছে, এটা আছে ফন্টের part। এরপর হচ্ছে গিয়ে এখান থেকে সেটার আবার কি কি ভার্সন থাকে সেগুলো এখান থেকেই নিবে। একটা ফন্টের হচ্ছে থিক ইটালিক, এক্সট্রা লাইট, এক্সট্রা লাইট ইটালিক, লাইট, তারপরে রেগুলার ইটালিক, মিডিয়াম। ঠিক আছে, সেমি বোল্ড, ইটালিক, বোল্ড, এক্সট্রা বোল্ড, এরকমের থাকে। এখান থেকে আপনার ফন্টের যেটা দরকার সেটা এরকম ভাবে এখান থেকে নিতে পারবেন। অনেকগুলো তো আবার এরকমের থাকে না এখানে। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে আপনার লেখাটা বড় ছোট করার পার্ট হচ্ছে এটা। এটা হচ্ছে আমরা জানি যে একটা লাইন থেকে আরেকটা লাইন কতটা ডিস্টেন্স হবে সেটা এখান থেকে কি করে, আমরা এখান থেকে এটা অটোই রাখি বেশিরভাগ। এরপর যদি আপনি চান যে ম্যানুয়ালি হচ্ছে কি এটা লাইনটা ই করবেন, সেক্ষেত্রে আপনারা লাইনটাকেও এভাবে কি করতে পারেন, আপনার মতো করে আপনি অপটিমাইজ বা কি করতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে এই যে আমাদের স্পেসের পার্টটা, সেটা হচ্ছে গিয়ে অটো দেওয়া আছে। এখানে ম্যাট্রিক্স আর অপটিক্যালের পার্ট আছে। ঠিক আছে, আমরা ম্যাট্রিক্স বলতে হচ্ছে গিয়ে বুঝি হচ্ছে গিয়ে যেটা ফন্ট ডেভেলপার যে স্পেসটা রেখে দেয় সেটাকেই ম্যাট্রিক্স থাকে। ঠিক আছে, আর অপটিক্যাল হচ্ছে গিয়ে ফটো ফন্ট যে তৈরি করে সে যতটুকু স্পেস রাখে, স্পেস কোন দিকে এটা যার এই যে মাঝখানে স্পেস রাখে, দুইটা মানে লেটারের মাঝখানে লেটারের একটা স্পেসটা হচ্ছে গিয়ে আপনার কি বলে মাঝখানে যে স্পেসটা হয়। ঠিক আছে, হ্যাঁ, দুইটা ওয়ার্ডের ভিতরে সেটা যে ডেভেলপার সে যতটুকু স্পেস রাখে, স্পেস প্রেস করলে ততটুকুই হবে যদি অপটিক্যালে ম্যাট্রিক্সে রাখা থাকে। ঠিক আছে, আর যদি অপটিক্যালে থাকে সেটা ইলাস্ট্রেটর হচ্ছে গিয়ে ওর মতো করে যতটুকু দরকার হয় ততটুকু রাখে। ঠিক আছে, আর আমরা এটাকে অটোই বেশিরভাগ রেখে দিই, স্পেসটা নিয়ে বেশি একটা আমাদের খুব সেরকমের ই থাকে না এটা লেখার। যদি সেরকমের দরকার হয় তখন আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এরপরে এটা তো আমরা ফটোশপে দেখছি যে একটা ক্যারেক্টার থেকে আর একটা ক্যারেক্টারের দূরত্বটা। ঠিক আছে, এটা আপনি এখান থেকে ইনকেস করলেই বুঝতে পারবেন যে এটার কতটুকু ডিস্টেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা হচ্ছে গিয়ে জিরোতে রাখতে দিই। এরপর হচ্ছে ফন্টের উপরের পার্টে আপনার ফন্টটা বড় হবে। ঠিক আছে, যেটা আমরা শিফট প্রেস ছাড়া হচ্ছে কি যেরকম করলে হয় না যতটুকু, এটা হচ্ছে কি আপনার ঠিক এইটার কাজ। আমি এটা ঠিক করবো, এই যে। ঠিক আছে, আমরা 100%ই রাখি। এটা হচ্ছে এই সাইডে। ঠিক আছে, এটা কিন্তু ডিস্টেন্সটা, এটা হচ্ছে এইখান থেকে এটা বড় হয়ে যাচ্ছে এই সাইড থেকে। ঠিক আছে,
তো সেটা আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে এখান থেকে হচ্ছে কি আপনার টেক্সট কতটা উপরে যাবে নিচে যাবে, ঠিক আছে। এই যে সেই ফ্রেম থেকে অনেক সময় দেখবে যে এই ফ্রেমের থেকেও টেক্সট থাকে একটু উপরে, যেটা এই যে টেক্সট বক্স থেকে, এটা আমাদের বেশিরভাগ লাগে টেক্সট বক্সের আপনার উপরে নিচে দরকার পড়ে, বা সামনে একটু প্রথমে একটু গ্যাপ দরকার পড়ে। ব্রাউজ টু সেট অন না, এখানে হচ্ছে এই অপশন ক্লিক আপ ডাউনের দেওয়া আছে, ফটোশপ হচ্ছে টার্নের, ঠিক আছে। আর এটা হচ্ছে ফন্টটা রোটেট হবে কতটুকু, যে এক একটা ঘুরে যাচ্ছে না, অনেকটা ঘুরে গেছে না, ফুল ঘুরে গিয়ে উল্টা হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে রোটেটের পার্টটা, কত ডিগ্রি? একবারে উল্টো হয়ে গেছে, ঠিক আছে। এটা নিলাম টেক্সট বক্সে, আর একটা হচ্ছে কি আমি দিই 0 ডিগ্রি পেলাম। এটা যদি করি তাহলে হচ্ছে এই অবস্থাতেই ঘুরে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এগুলো তো হচ্ছে কি আমরা ফটোশপে যেরকম দেখছি সবগুলো হচ্ছে বড় হাতের হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের, বাকিগুলো বড় হাতের ক্যাপিটাল লেটার, বাট ওগুলো ছোট করে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্কোয়ার দিয়ে কোনো কিছু লেখার, আর এটা হচ্ছে যে রাসায়নিক মান যেরকম আমরা দিই, ঠিক আছে, সেটা দিয়ে বার। আর এটা হচ্ছে আন্ডারলাইন, আর এটা হচ্ছে বিরের লাইন, ঠিক আছে। এটা হচ্ছে আন্ডারলাইন, বেস থেকে একটা লাইন হবে, আর এটা হচ্ছে বিরের লাইন, আচ্ছা, ঠিক আছে। বলছেন আমার ম্যাট্রিক্স বক্স মিলে ওঠে। আমি আপনাকে ছবি দিতে বলছি, বললে তো আপনি বুঝাইতে পারতেছেন না। ছবিটা মানে ছবিটা একটু বুঝতে হবে। ছবি দিলে আপনি বুঝতে পারবেন, আপনার বলায় আমি বুঝতেছি না। বুঝতে দেখা অথবা ওইখানে করেন জিনিসটা। এরপর হচ্ছে কি আমাদের প্যারাগ্রাফের ভিতরেও বেশ কিছু অপশন পাবো ক্যারেক্টার থেকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ প্যানেল, ঠিক আছে। প্যারাগ্রাফ প্যানেলের ভিতরে এগুলো তো আমরা জানি অলরেডি ফটোশপে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে বুলেট পয়েন্ট অ্যাড করা, যদি আপনাদের বুলেট পয়েন্ট দরকার হয় প্রত্যেকটা ইসে, তাহলে বুলেট পয়েন্টই করবেন। বাট এটা আমরা বেশিরভাগ ম্যানুয়ালি দিই, নতুন নতুন আইকন দিই, কারণ এখানে আছে 2টা 3টা, ঠিক আছে। এরকম খুব একটা কম ব্যবহার করা হয়, আমরা ম্যানুয়ালি দিই যাতে আরো সুন্দর বড় কিছু দিতে পারি, ঠিক আছে। তারপর আপনাদের যদি দরকার পড়ে এখান থেকে দেওয়ার, ঠিক আছে, আপনারা এখান থেকে ইউজ করে দিতে পারবেন। আর এগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা টেক্সট বক্স থেকে কতটুকু সাইড থেকে ডিসটেন্স হবে, এই যে সাইড থেকে ডিসটেন্স হয়ে যাচ্ছে লেফট সাইড থেকে, ঠিক আছে। আর এটা হচ্ছে ফার্স্ট থেকে কতটুকু ডিসটেন্স হবে, ফার্স্ট লাইন থেকে ডিসটেন্সটা হচ্ছে, ঠিক আছে। অনেক সময় আমরা যেরকমের অ্যাপ্লিকেশন লিখতে গেলে প্রথম লেখাটা একটু ডিসটেন্স দিয়ে শুরু করি না, তো এটা হচ্ছে সেরকম টাইপের। এরকম যদি কোনো কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে এগুলো করে দিতে পারবো। এতে করে চেঞ্জ দেখতে পাচ্ছি, এটা তো ফার্স্ট লাইনে হচ্ছে গিয়ে, আর আগের লাইনের কিছু হওয়ার কথা, এটা হচ্ছে এই সেট থেকে, আর এটা হচ্ছে লাস্ট লাইন থেকে। আচ্ছা, এরপরে আমাদের যে টেক্সটের পার্টে যে এই পার্টটা, সেটা হচ্ছে গিয়ে কোনো টেক্সটকে আউটলাইন করা, মানে হচ্ছে গিয়ে টেক্সট টাইপ মোড থেকে এটাকে শেপে কনভার্ট করা, ঠিক আছে। আমি একটা লিখলাম, এখান থেকে একটা ফন্ট নিলাম, এখন এইটা আছে টাইপ মোডে, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু এটার উপরে গ্রেডিয়েন্ট দিতে পারবো না, দিতে পারতেছি, কারণ এটা হচ্ছে ফন্ট ই মোডে আছে, ঠিক আছে। আমরা চাইলে এমনি বিভিন্ন কালার দিতে পারবো, স্ট্রোক দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে চাইলে শেপ মোডে নিয়ে যেতে পারবো, মানে এটা একটা এক একটা শেপে থাকবে। তাহলে কি করতে হবে, এই লেখাটা সিলেক্ট করে রাইট ক্লিক করে দেন হচ্ছে ক্রিয়েট আউটলাইন নামে একটা অপশন আছে, ঠিক আছে। যখন আউটলাইনে ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে একটা আনগ্রুপের অপশন আসছে, মানে এইটা একটা শেপে চলে আসছে। আমি যদি আনগ্রুপ করি, দেখেন এক একটা আমি ধরে ধরে হচ্ছে গিয়ে করতে পারতেছি,
ঠিক আছে, আর প্রত্যেকটা হচ্ছে কি এক একটা শেপ হয়ে গেছে। আর গ্রুপ অফসেট এখন চাইলেই আমি এটা গ্রেডিয়েন্ট দিতে পারবো। ঠিক আছে, আনগ্রুপ করতে হবে তারপর। আনগ্রুপ আগেও করে দিতে পারেন পরেও করে দিতে পারেন। ঠিক আছে, এখন কিন্তু গ্রেডিয়েন্ট দিতে পারতেছেন, বা আপনি চাইলে এগুলোকে হচ্ছে শেপ থেকে যা যা করা যায় একটা শেপ সবকিছু এটাও করতে পারবে। ঠিক আছে, এখন আমাদের যদি এইরকম গ্রেডিয়েন্টটা এরকম না দিয়ে আমাদের যদি হচ্ছে গিয়ে ফুল লেখার উপর, এখন কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারে গ্রেডিয়েন্ট করতেছে সিকোয়েন্সিক্যাল, তাহলে আমাদের কি করতে হবে, গত ক্লাসে যেরকম দেখছিলাম না পাথফাইন্ডার থেকে কম্পাউন্ড শেপ যখনই করব তখন হচ্ছে কি এটা এভাবে করবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি এইখান থেকে হচ্ছে গিয়ে সবগুলোকে একটা হচ্ছে গিয়ে আনগ্রুপ করি, আর গ্রেডিয়েন্ট না দিয়ে আমি একটা সলিড কালার রাখলাম। এরপরে আমি সবগুলোকে একটু ক্লোজ করি। ঠিক আছে, ছোট কিছু দেখা এই আউটলাইন করার পরে সেটা কিন্তু আবার পরবর্তীতে না, ঠিক করা যায়। না, একবার করে তুমি আনডু করা যাবে। কন্ট্রোল জেড দিয়ে আনডু করতে পারবো, না, এছাড়া করার পরে তো আর টেপ প্রজেক্ট সেভ হয়ে গেছে, তো ক্লায়েন্ট বলতেছে তার নতুন করে নিতে হবে। আমি সবগুলো একটু ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, সবগুলো ক্লোজ করলাম। এরপরে আমরা কি করব হচ্ছে গিয়ে আহ ওই যে আমরা অফসেট পাথ যেটা ইউজ করছি না, সেটা একটু ইউজ করব। অফসেট। ঠিক আছে, তাহলে এখান থেকে সাইড থেকে প্রত্যেকটারই একটা এক্সট্রা আর একটু হয়ে গেল। আমি এখান থেকে একটু ছোট চিকন করে বেশি একটা করি। ওকে করলাম, এখন কিন্তু এর পাশাপাশি আরো একটা শেপ আমাদের হয়ে গেছে। আমি সবগুলো সিলেক্ট করে এখন যদি শেপ বিল্ডার টুলটা ইউজ করে এখন চাইলে আমরা এটাকে কেটে দিতে হবে। কেটে দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, এভাবে করে ঠিক আছে, সেন্টার এভাবে করে করে হচ্ছে কি আমরা এই শেপটাকে কাটতেছেন আর সেটা অ্যাড করতেছেন, তাই তো স্যার? জি, ঠিক আছে, তাহলে লাস্ট পর্যন্ত এরকম হবে যে হচ্ছে গিয়ে বোঝা যাবে যে এই ফন্টের সাথে হচ্ছে গিয়ে আপনার এই ফন্টটাও লেগে আছে, আবার হচ্ছে গিয়ে ঠিক আছে, এরকম করে করে ফুল পার্টটা আপনাকে হচ্ছে গিয়ে ই করতে হবে। তখন অনেক সময় লোগোর ক্ষেত্রে এরকমের টেক্সট ক্লোজ করে কাটা হয় অল্প অল্প। ঠিক আছে, আমি অল্প করলাম। ঠিক আছে, এরকম ধরে ধরে হচ্ছে গিয়ে পুরোটা করতে হবে। ঠিক আছে, এরকম ক্লোজ থাকে। আবার অনেক সময় এরকমের হয় যে আমি একটা দুইটা অক্ষর নিলাম, সেটা হচ্ছে এফ এন নিলাম। ঠিক আছে, বড় হাতে আমাদের দরকার দুইটা একসাথে ই করা, তখন আমরা কি করতে পারি, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ। ঠিক আছে, এক অ্যাটাচ থেকেই হবে। তারপরে আমরা এটাকে হচ্ছে গিয়ে পাথফাইন্ডার থেকে ওই করে দিতে পারি। ঠিক আছে, এভাবে করে অথবা শেপ বিল্ডার দিয়েও করে দিতে পারি। এভাবে অনেক সময় এরকমের দরকার পড়বে, তখন আমরা হচ্ছে কি এরকম ক্রিয়েট আউটলাইন করে শেপ যেভাবে যেভাবে আমরা শিখছি, কাটা ছেঁড়া যোগ করা, ঠিক আছে, তেমনি সব হচ্ছে কি আমরা এটা দিয়েও করতে পারবো। ওকে, এবং গ্রেডিয়েন্টও আমরা দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে
আমাদের প্রত্যেকটা জব সেকশনেই আমাদের হচ্ছে ফন্ট দিয়ে একটা হচ্ছে কি এই থাকবে, রিকোয়ারমেন্ট থাকবে যে এই ফন্ট এইখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এটা ওয়ার্ড হোক, ফটোশপ হোক, ইলাস্ট্রেটর হোক, এবং আহ, যে ডিজাইনই হোক না কেন সেখানে যদি ফন্টের পার্ট বলা হয় নির্দিষ্ট কোনো ফন্টে, তখন আমাদের মাস্ট ওই ফন্টটাই ইউজ করতে হবে কিন্তু। এবং ফন্টটা কিভাবে কি ডাউনলোড করবে সেটা আমাদের হচ্ছে ফটোশপের টাইপের ক্লাসের পার্টে আমরা হচ্ছে গিয়ে দেখাইছি। ইলাস্ট্রেটরের পার্টটা সেম, আপনি যখনই ফটোশপের জন্য বা ইলাস্ট্রেটরের জন্য একটা ফন্ট ইনস্টল করবেন, সেটা আপনি অ্যাডোবি বা অন্যান্য আদার্স সব সফটওয়্যারে ব্যবহার করতে পারবেন, ওটা শুধু ফটোশপের জন্য ইনস্টল করা না, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো হচ্ছে কি আমাদের ফন্টের পার্টটা, ঠিক আছে? বললেন ওগুলো যদি আমি এই প্লেসে যদি কাজগুলো করি, পরবর্তীতে ওই ইয়াগুলোতে আর থেকে যাবে না ফন্টটা একবার ইনস্টল করলে থেকে যাবে, থেকে যাবে? ওটা ঠিক আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে গিয়ে অনেক সময় আমাদের হচ্ছে কি ইমেজে যে এরকম আমরা হচ্ছে লেয়ার ওয়াশ করতে করি না, ঠিক আছে? ইলাস্ট্রেটরে লেয়ার ওয়াশ করা যায়, তবে সেটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? সেটা কিভাবে করবেন সে পার্টটাও করি, যেটাকে বলা হয় অপাসিটি মাস্ক, ঠিক আছে? অপাসিটি মাস্ক, ছবি দিলাম, আর আমার হচ্ছে কি এই ডিজাইনে এতটুকু ছবি দিলাম। আমি চাই উপর থেকে হালকা করে শেষ হয়ে যাবে অপাসিটি, কমে যাবে। তাহলে সেটা আমরা কিভাবে করব, সেটা করার জন্য আমাদের ঠিক এই মাপের হচ্ছে কি একটা বোর্ড নিতে হবে। বোর্ড নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে সেটাই আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট ইউজ করব হচ্ছে কি যেরকম ফটোশপে করতে আমরা হাইড করার জন্য একটা গ্রেডিয়েন্ট ইউজ করতাম, ঠিক আছে? সাদা এবং কালো কালার, সাদা কালারটার বার হচ্ছে শো করা আর কালোটা একদম। হাইড করা, তাহলে আমরা এটাকে 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিই, ঠিক আছে? আর কালোটা আরেকটু ওই সাইডেই করে দিই। এখন যদি হচ্ছে কি আমি এই দুইটাকে সিলেক্ট করি, দেন হচ্ছে গিয়ে উইন্ডোতে যাব, এইখান থেকে হচ্ছে গিয়ে অ্যাপিয়ারেন্সে যাব, এইখানে অপোসিটি নামে একটা কথা আছে, ঠিক আছে? এটা ক্লিক করার পরে আমরা যদি এই বাস করি, সেক্ষেত্রে হচ্ছে কি এইটা দেখবে যে হাইড হয়ে গেছে, এই যে হাইড হয়ে গেছে, না ব্ল্যাক যতটুকু থাকবে ততটুকু হাইড হয়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের ইলাস্ট্রেটরের পার্টে এই যে পাস করার সিস্টেম, ঠিক আছে? ফটোশপে তো আমরা হচ্ছে গিয়ে এইখানেই পেতাম, এখান থেকে খুব সহজেই আমরা পাস করে ফেলতে পারতাম, ঠিক আছে? এখানে এখন এক্সট্রা আর্টবোর্ড নিতে হচ্ছে। আর এখানে হচ্ছে কি আপনি একটা শেপ দিতে হবে, শেপে ব্লেড কালারটা হচ্ছে গ্রেডিয়েন্ট রাখবো, যতটুকু দেখাইতে চাই যতটুকু হচ্ছে গিয়ে আমরা। এখানে কি কালো ছাড়া অন্য কালার নেওয়া যাবে স্যার? অটো কালারে কি ব্লেড এই যে বাস হয়, তাই না? তাহলে সেই কালার কেন দেব আমরা? সেটা দিয়েছি যে এখানে হয় কিনা ওইখানে তো হয়। আমরা এখান থেকে একটু গ্রেডিয়েন্ট চেঞ্জ করব, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তাহলে হবে কি চার সাইড থেকে সাইড শেড থেকে সাইড নেওয়া। হাইড হয়ে যাবে, ঠিক আছে? এটা ছিল এইটা বলে এই বাস, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি এভাবেই করে আমাদের ইলাস্ট্রেটর লিভার পার্টটা হচ্ছে কি এইভাবে, ওকে? আচ্ছা, ভাইয়া এটা বিষয় হইলো যে সে কি বেরিয়ে নেওয়ার পরে ওই মানে যে এটা আলুটা করলাম কালো পার্টটা, এটা হচ্ছে গ্রেডিয়েন্টের পার্টটা একটু বুঝতে হবে। গ্রেডিয়েন্টের পার্টটা একটা ক্লাস আছে, ঠিক আছে? একটা শেপে গ্রেডিয়েন্ট দিয়ে গত ক্লাসই মনে হয় আছে, ঠিক আছে?
এইখান থেকে এডিট কেরিয়ার থেকে এইটার ভিতরে যা কিছু আছে এটা দিয়ে আমাদের গত ক্লাসটা যেটা তার আগেরটাই এটা বিস্তারিত করা আছে। হ্যাঁ, এইটা পার্ট দেখলে সেম এইটাই আমরা করছি। ঠিক আছে, এখান থেকে জাস্ট রেডিয়াল রেডিয়ালটা দিয়েছি এই। আর এখান থেকে হচ্ছে গিয়ে কালারটাকে ব্যালেন্স করা যায়। ঠিক আছে, এইগুলোই আমরা তো করলাম, এটাই। আর আমাদের হচ্ছে গিয়ে ইলিস্ট্রেটরে বিভিন্ন আর্টবোর্ড এইটার ভিতরেই ওপেন করে দেন কাজ করতে হয়, সুবিধা হয় আমাদের আর একটা আর্টবোর্ডের দিয়ে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা টুলস আছে, সেটা হচ্ছে গিয়ে আর্টবোর্ড টুল। ঠিক আছে, এটার মাধ্যমে আপনি আর্টবোর্ড ডিলিট করতে পারবেন, তৈরি করতে পারবেন, এডিট করতে পারবেন। ঠিক আছে, এটার কাজ শুধু আর্টবোর্ডটাকে এডিট করা, কেটে ফেলা, বড় করা, নতুন করে তৈরি করা। আমি যদি এইখানে একটা চাই তৈরি করতে, দেখেন এখানে তৈরি করলাম। ঠিক আছে, আমি এটা এরকম রাখলাম। আমি যদি চাই এইটাকে কপি করে অল্টার প্রেস করে টান দেবো, দেখেন এই আর্টবোর্ডটাই কপি হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখানে আর্টবোর্ড কপি করতে পারবেন। আর্টবোর্ডের এখান থেকে সাইজ আপনি যদি চাচ্ছেন এটাই হবে হচ্ছে 2000 ইন্টু 1000। ঠিক আছে, 1000 টাকা, তাহলে এটার শেপটা ঠিক আর্টবোর্ডটা 2000 ইন্টু 1000 হয়ে যাবে। ঠিক আছে, আর স্যার এখন দেখেন আমি কিন্তু আর্টবোর্ডটা করতে পারবো না। এটা শুধুমাত্র হচ্ছে গিয়ে আর্টবোর্ড টুলের মাধ্যমে আমরা করতে পারবো। ঠিক আছে, স্যার এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে কি এই তিনটা আটবি আসবে একসাথে হ্যাঁ সেভ হবে? হ্যাঁ, তাহলে এরপর হচ্ছে গিয়ে আমাদের এইটা ডিলিট করে দিলাম, একটা রাখলাম। আমাদের হচ্ছে গিয়ে যখন লোগো তৈরি করি তখন লোগোর অনেকগুলো ভার্সন হয়। ঠিক আছে, ভার্সন কিরকমের, ফার্স্টে একটা লোগো তৈরি করি, সেটার ভিতরে কোনো আইকন গুলোকে আরো অপটিমাইজ করে কয়েকটা ভার্সনে রেডি করি যে কোনটা সুন্দর লাগে। সেটা হচ্ছে কি এইখান থেকে আমরা এইভাবে এইভাবে করে এই প্রথম যেটা করছি সেটা এইখানেই থেকে থাকে। নেক্সট এই অ্যাডবোর্ডে হচ্ছে কি আমরা কিছু এই আরো অপটিমাইজ করি, আরো কিছু মডিফাই করি। ঠিক আছে, যে যাতে কম্পেয়ারটা বুঝতে পারি, আবার আর একটা করি। ঠিক আছে, এরকম করতে করতে হচ্ছে কি আমরা যাই। এরপরে কি করি, যখন ফাইনাল হয়ে যায় তখন ওই ফাইনালটা রেখে দিয়ে আমরা কি করি, ওই ফাইনালটার ভিতরে হচ্ছে কি আমরা আবার কয়েকটা আর্টবোর্ড তৈরি করি লোগোর জন্য। এরকম ভাবে কয়েকটা আর্টবোর্ড তৈরি করি ফাইনালটার উপরই। কেন তৈরি করি, তখন হচ্ছে কি আপনার যে লোগোটা ফাইনাল আছে তার আমাকে প্রত্যেকটা লোগোরই হচ্ছে কি বলে ওইটার রিভার্স পার্টে কি রকমের দেখাবে। রিভার্স পার্ট হচ্ছে কি আপনার লোগোতে কালার আছে হচ্ছে কি রেড কালার, আপনার ব্যাকগ্রাউন্ডে রেড কালার রাখলে আর ওইটা যদি হোয়াইট কালার রাখি তাহলে কিরকম দেখাবে। আবার সাদা কালোর ভিতরে কেমন লাগবে, সাদা একটা ব্যাকগ্রাউন্ড আর লোগোটা হচ্ছে কালো, আবার কালো ব্যাকগ্রাউন্ড লোগোটা সাদা। ঠিক আছে, এরকম কয়েকটা ভার্সন এরকম তৈরি হয়, তখন আমাদের এরকম বেশ কিছু আর্টবোর্ড প্রয়োজন হয়। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম সহজে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি আমাদের হচ্ছে কি কিভাবে একটা হচ্ছে ইমেজ শেপ করব অথবা একটা ডিজাইন সেট করব। ঠিক আছে, আমাদের স্যার স্যার এখানে আমাদের প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে এই আর্টবোর্ড আর যে আমরা যে শেপ নিলাম রেক্টেঙ্গুলার তারপর বিভিন্ন আকারের যে শেপ নেই না, এই দুইটার ভিতরে পার্থক্য কি? আর্টবোর্ড এটা হচ্ছে গিয়ে সেই আর্টবোর্ড হচ্ছে কি আপনার ওই যেটাকে বলতেছে যেটা, আর শেপ তো হচ্ছে কি একটা শেপ, সেটার ভিতরে তো আর কম্পেয়ার করলে আর্টবোর্ডের সাথে কম্পেয়ার হয় কিভাবে, এটা তো জাস্ট একটা আর্টবোর্ড আর ওটা হচ্ছে একটা শেপ। আর্টবোর্ডটা নিয়ে তারপর তো আমরা শেপটা নিয়ে তারপর কাজ করি, তাই না স্যার? হ্যাঁ, আমরা সেই এগুলো তো হচ্ছে কি আবার একটা ফ্লায়ার ডিজাইন হবে, সেই ফ্লায়ারের মাপে হচ্ছে কি আমি আর্টবোর্ড তৈরি করবো, এটাই তো। আবার হচ্ছে কি আমি একটা লোগো ডিজাইন হবে, সেই লোগোর উপরে আমি একটা আর্টবোর্ড তৈরি করবো, এটাই তো। আর শেপ তো হচ্ছে কি একটা শেপ, এটা দিয়ে আমি এইখানে শেপ তৈরি করলে এটা তো আর আর্টবোর্ড হবে না। না এটা আমি রেকর্ডিং থেকে পাস করবো, পাস করার শর্টকাটটা তো এই জন্য রাখছিলাম।
আসতেছে রেকর্ডিং পাস আছে already। কেমন বড় করতে হবে সামনে সামনে আমি মাছ তো না দেখি নাই ভিডিও মাছ খেতে দেখেন তো আপনি এত সব কিছু না রাখবো প্র্যাকটিস করছি দেখিস আর বলবো সেটি ভালো তার মনে আছে এটা মাছ এখন যে গ্রেডিয়েন্ট মাছটা করবো গ্রেডিয়েন্ট মাছ করবো হাইট করা লেয়ার মাছের মতো দেখতে যে করবো না আমার কাছে না প্লিজ আমি কোনটা আজকে যে মাছ করে দোস্তা কমপ্লিট করছেন মাছটা চলছিল শেষ করে আপনি পারেন
আচ্ছা, আমরা তাহলে হচ্ছে গিয়ে কিছু এখানে তৈরি করি, ঠিক আছে? ব্লেন্ড দিয়ে আমরা কিছু তৈরি করি, ডিজাইনে কিছু রাখি। এখানে কাজ করে এটা গ্রেডিয়েন্ট ইউজ করি। পারতেছি না, ভুলে গেছি। আচ্ছা, আমরা এখান থেকে একটা ব্লেন্ডার তৈরি করবো, এটাতে হচ্ছে কি এটার আমরা সেই ব্যাপারটা বুঝতে পারি, ঠিক আছে? এখন আমি হচ্ছে এটা আর্টবোর্ডের ভিতরে রাখলাম আর এখানে কিছু লেখা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, আমি আর্টবোর্ডের বাইরেও কিছু তৈরি করি, ঠিক আছে? আর্টবোর্ডের বাইরে একটা লেখা রাখলাম, এখানে governance ভিত্তিতে, ঠিক আছে? এখানেও আমি কিছু শেপ রাখি। ঠিক আছে, আমি বাইরেও কিছু তৈরি করলাম, ভিতরে কিছু রাখলাম, ঠিক আছে? এখন আমাদের আসে সেভের পার্ট গুলোতে। সেভের পার্ট যদি আমরা এই ফাইলটাকে সেভ সংরক্ষণ করতে চাই, আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি আরো একটা সাইডে আর্টবোর্ড রাখতেছি, ঠিক আছে? এটা আমরা লিখতেছি হচ্ছে গিয়ে দেওয়াল আইসিটি। অনলাইন করে আপনি এটাকে হচ্ছে গিয়ে এই গ্রেডিয়েন্টটা ইউজ করলাম, ঠিক আছে? আমার এখানে তিনটা পার্ট আছে, ঠিক আছে? এখন আমাদের হচ্ছে কি আমাদের সেভ করার পার্ট যদি আসি, তাহলে ফাইল থেকে যেরকম ফটোশপে আমরা সেভ করতাম না ফার্স্টে, তেমনি সেভ করব। এটা আমরা সেভ করতে চাই, ধরেন
এখান থেকে আমরা ডি ড্রাইভে আমরা সেভ করবো, ঠিক আছে। এখানে আমরা একটা ফাইল তৈরি করলাম, ঠিক আছে। এইটার ভিতরে আমরা হচ্ছে কি এখন ফাইলের কি নাম দিব, ধরে নেন এটা হচ্ছে গিয়ে দেওয়া নাই সিটির নাম। আর এখান থেকে ওই যেরকম ফটোশপে আমরা সেভ এর অপশনে কিছু ফরম্যাট দেখতাম না, তেমনি এখানেও আমরা দেখব, ঠিক আছে। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, এআই ফাইল যেটা হচ্ছে কি ফটোশপে আছে, পিএসডি ফাইল, এরপর আছে অ্যাডোবি পিডিএফ ফরম্যাট, এরপর হচ্ছে ইলাস্ট্রেটর ইপিএস, ইলাস্ট্রেশন টেমপ্লেট আছে, এসবিজি আছে, এসবিজি কম্প্রেসড আছে, ঠিক আছে। আমরা এটাকে যদি হচ্ছে এডিটেবল ফাইল রাখতে করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই ফাইল হিসেবে সংরক্ষণ করলাম, ঠিক আছে। ওকে করে দিলাম। এখন আমি এই জিনিসটা ফুল ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। ফাইল থেকে ওপেনে যাব। আমাদের এখন দেখেন এই যে ডি ড্রাইভে অ্যাডোবি ইলাস্ট্রেটর নামে এই যে ফোল্ডারটা আছে, এই যে আমরা যদি এটা ওপেন করে দেখবেন আমাদের সব কিছু সেই আর্টবোর্ড অনুযায়ী চলে আসবে এবং আমরা এটাকে সবকিছু এডিট করতে পারতেছি, ঠিক আছে। এইটা গেল হচ্ছে কি আমাদের সেভ এর পার্টটাই। এরপর আসি হচ্ছে কি আমাদের এক্সপোর্ট করার পার্ট, যেরকম আমরা ফটোশপে করতাম সেটার এইখানে কি রকমের এক্সপোর্টের পার্ট, এইগুলোকে ছবি হিসাবে এক্সপোর্ট করতে যদি চাই, ঠিক আছে। সেটা করতে চাইলে ফাইলে যাব, এখানে একটা আছে এক্সপোর্ট, ঠিক আছে, এক্সপোর্ট আস, এটা ক্লিক করলে দেখেন এখন আমাদের একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যে ফরম্যাটটা দরকার সেটা তো নিবই, বাট আমাদের হচ্ছে গিয়ে ধরে নেন আমার দরকার হচ্ছে জেপিজি, এবং এইখানে একটা অপশন থাকে, এইটা আমাকে ভালো করে মনে রাখতে হবে এবং বুঝতে হবে। সেটা হচ্ছে ইউজ আর্টবোর্ড, যখনই আপনি ক্লিক করবেন তখন হচ্ছে কি আর্টবোর্ডের ভিতরে যতগুলো থাকবে, যা থাকবে তা চলে আসবে, এবং এখানে একটা অল দেওয়া আছে আর একটা হচ্ছে রেঞ্জ দেওয়া আছে। অল দেওয়া মানে হচ্ছে কি আপনার সব আর্টবোর্ড গুলো এক্সপোর্ট হবে, আর আপনার রেঞ্জ দেওয়া থাকলে আপনি নির্দিষ্ট করে আর্টবোর্ড গুলো এক্সপোর্ট করতে পারবেন। আমরা একটু দেখি, ফার্স্টে আমরা করে কি ইউজ আর্টবোর্ড ছাড়া করতেছি, ঠিক আছে। এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট করে দেওয়ার পরে প্রত্যেকবারই সব এক্সপোর্টে এরকম একটা অপশন আসে, সেটা হচ্ছে এখান থেকে আপনি আরজিবি কালার নাকি সিএমওয়াই তে নাকি গ্রে স্কেল নিতে চান, ঠিক আছে। এটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপর হচ্ছে কোয়ালিটি কতটুকু থাকবে সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে কম্প্রেশন মেথড আমরা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ডটাই রাখি। এরপরে রেজুলেশন এখান থেকে তো হাই সবসময় রাখি, ঠিক আছে। ওকে করে দিলাম। তাহলে আমরা ফাইলটা যদি দেখি কিরকমের হইলো, আচ্ছা সবগুলো একটু করে নিন, দেন তারপরে কম্পেয়ার করি আমরা। ফাইলে যাব, এক্সপোর্ট আস, স্ক্রিনে পড়ে গেছে। এখন আমরা করি হচ্ছে গিয়ে ইউজ আর্টবোর্ড করে নিলাম, অলে ক্লিক করে অবস্থায় আমি একটা করলাম, ওকে করলাম। আবার আরেকটা করি হচ্ছে গিয়ে এক্সপোর্ট আস। এখন যদি 2-3টা আর্টবোর্ড হয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব, সেটার জন্য রেঞ্জে গিয়ে আমার এক, তারপর হচ্ছে যেটাকে বলা হয় মাইনাসের মতো, ঠিক আছে, আমরা মাইনাস সাইনটাই দিয়ে থাকি। তো অন মাইনাস দিয়ে আপনি যদি হচ্ছে গিয়ে যে কয়টা আর্টবোর্ড আছে, ধরে নিন আমার এখানে হচ্ছে 5টা আর্টবোর্ড আছে, আপনি যদি অন মাইনাস 4 দেন তাহলে 1 থেকে 4 গুলো সবগুলো এক্সপোর্ট হবে, বা 1 থেকে 5 দিলেন তাহলে ওভারঅল সব এক্সপোর্ট হবে। আবার অনেক সময় আছে না যে আমার আর্টবোর্ড আছে 5টা, তার ভিতরে দরকার হচ্ছে গিয়ে দুইটা, সেটা হচ্ছে 2 এবং হচ্ছে 5, ঠিক আছে। সেক্ষেত্রে 2 লিখবো, তারপরে কমা দিব, তারপরে 5 লিখবো, তখন আর এই মাইনাস সাইনটা দিব না। ওকে, নির্দিষ্ট কোনো বোর্ডের দরকার নেই সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে কি আমরা লিখবো কিভাবে, এই যে 2,5, তাহলে স্পেসিফিক ভাবে ওই দুইটা আর্টবোর্ডই ওপেন হবে। আর যদি আপনি চান যে 3 থেকে 5 পর্যন্ত যত আর্টবোর্ড আছে সেগুলো এক্সপোর্ট হোক, তাহলে লিখবো এভাবে, ঠিক আছে। 3-5, তাহলে 3 থেকে শুরু করে 5 পর্যন্ত হবে। আমি এখানে নাম্বার 1 আর্টবোর্ডটা সিলেক্ট করে দিলাম, তাহলে হবে কি শুধুমাত্র 1 নাম্বার আর্টবোর্ড যেটা আছে সেটাই, ঠিক আছে। এরপর যদি এক্সপোর্ট করি, সেম অপশন, ওকে করে দিই। এখন এইখানে নাম তো হচ্ছে কি সেম নামে আসছে, আমি আবার একটু নামটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। রেঞ্জ 1, ঠিক আছে। আমি এখানে হচ্ছে কি একটু নাম্বার 1 দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে একটু ডিফারেন্ট আসে আর এটা সেম হয়। আচ্ছা এবার যদি আমরা ফাইলগুলো কম্পেয়ার করি তাহলে কি দেখি, নিচে একটা অপশন ছিল সাফিক্স, ওটা মানে কি? আসতেছে
এখন যদি হচ্ছে কি আমরা ফাইলগুলো দেখি, প্রথম যে ফাইলটা সিলেক্ট করছিলাম সেটা হচ্ছে কি আমাদের এই ফাইলটা, ঠিক আছে। দেখেন এইখানে কিন্তু নির্দিষ্ট আর্টবোর্ড করে তারপরে ওপেন হয় না, এখানে আমার আর্টবোর্ডের অবজেক্ট কতটুকু ছিল সবগুলো এখানে কিন্তু আসছে। এখানে আর্টবোর্ড ডিরেক্টলি হচ্ছে কি আমার ওই স্ক্রিনে যতটুকু এলিমেন্ট ছিল বা যা কিছু ছিল সব সেই অনুযায়ী এক্সপোর্ট হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কি যদি আপনি ইউজ আর্টবোর্ড ক্লিক না করে তাহলে করেন, ঠিক আছে। সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে ইলাস্ট্রেটরে এই কর্নারে একটা কিছু ছোট শেপ করে রাখছেন, জাস্ট আপনার চোখে পড়ে নাই, তাহলে এইটাও কিন্তু সহজ সেভ হবে। আর্টবোর্ডটা তখন হচ্ছে কি ঘুরে এতখানি হয়ে তারপর সেভ হবে, বুঝতে পারছেন। কারণ এইখানেও ছোট কিছু আছে। যদি ইউজ আর্টবোর্ড ছাড়া এরকমের কখনো সেভ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আশেপাশে এরকমের দেখবেন কোনো এলিমেন্টস আছে কিনা, সেক্ষেত্রে তা না হলে ওগুলোর জন্য কিন্তু আর এইটা স্ক্রিনটা অনেকটা বড় হয়ে তারপরে সেভ হবে। তো এটা আমরা কি করছিলাম, এই যে ইউজ আর্টবোর্ড করে 1 থেকে 2 পর্যন্ত আমরা করে যেটা করছিলাম সেটা দেখেন, এই দেওয়ান আইসিটি 1 দেওয়ান আইসিটি 2, এইটা কিন্তু হচ্ছে ওই যে ইউজ আর্টবোর্ড করে 1 থেকে 2 দেওয়া ছিল যেটা, সেটা করলাম, তাহলে কিন্তু প্রত্যেকটা সেপারেটলি আর্টবোর্ড এক্সপোর্ট হয়ে গেছে। আর লাস্টে সিঙ্গেল একটা আর্টবোর্ড যেটা এক্সপোর্ট করছিলাম, এই যে দেওয়ার আইসিটি 1 লিখছিলাম, সেটা এখানে কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে। এভাবে করে হচ্ছে কি আমরা ই করতে পারবো। এখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কি আমি এই জিনিসটাই অথবা এই জিনিসটাই আবার একটু এক্সপোর্ট করি, সেটা পিএনজি ফরম্যাটে, ঠিক আছে। কারণ আমাদের বিশেষ করে পিএনজি ফরম্যাটটা কেন দরকার হয়, যখন হচ্ছে ট্রান্সপারেন্টের পার্টটা রেঞ্জ থেকে আমি 1 দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমার যে ইন্টারফেসটা আসবে সেটা আসবে ঠিক এরকমের। এখানে আমরা রেজলিউশন ই করতে পারবো এবং এখান থেকে টাইপ অপটিমাইজ অপটিমাইজ এগুলো আমরা হচ্ছে গিয়ে পাবো, ঠিক আছে। আমাদের ডিজাইনে যদি টাইপ লেখার পার্ট বেশি থাকে তাহলে টাইপ অপটিমাইজ দিলাম, আর যদি আর্টের পার্ট শেপের পার্ট গুলো বেশি থাকে সেক্ষেত্রে আমরা আর্টের পার্ট গুলো এখানে রাখবো। আর যদি আপনি কোনো অপটিমাইজের দরকার নেই, নরমালি আছে, তাহলে নট রাখতে পারেন, ঠিক আছে। আমি এখানে টাইপ রাখলাম। এরপরে হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ডের যে পার্টটা সেটা এখানে আমি হোয়াইট রাখবো নাকি হচ্ছে কি ট্রান্সপারেন্ট রাখবো নাকি ব্ল্যাক রাখবো, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো পিএনজির ক্ষেত্রে। ওকে, পিএইচডির জন্য হচ্ছে কি আমরা এখান থেকে আমাদের যেটা দরকার হয় সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। ট্রান্সপারেন্ট করতে গেলে এখান থেকে ট্রান্সপারেন্ট, এছাড়া কিন্তু হচ্ছে কি আমাদের ট্রান্সপারেন্টের পার্টটা আসবে না। ওকে, ট্রান্সপারেন্ট দিলে এরকম সাইজ যে ঘর ঘর আসবে। ঘর ঘর আসবে না, ওখানে ট্রান্সপারেন্ট থাকবে। ওটা ওইখানে আপনাকে বোঝাচ্ছে যে ওইখানে ট্রান্সপারেন্ট হচ্ছে। এই যে ট্রান্সপারেন্ট কি এখনো বুঝতেছেন না? বুঝছি স্যার। তাহলে আবার এই প্রশ্ন আসে কেন? ইয়া দিলে স্যার, এই যে হোয়াইট দিলে একদম পিওর ব্ল্যাক। এখন এইটায় কি এই ব্যাকগ্রাউন্ড আছে কোনো? না, এটা একটু ট্রান্সপারেন্ট। শুধুমাত্র এই লেখাটা দেখাচ্ছে আর গ্রেডিয়েন্টস গুলো দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় পিএনজি ফরম্যাটের পার্টটা, ঠিক আছে। আপনাদের কি আমি হচ্ছে একটা ফাইল ফরম্যাটের ইগুলো দিছিলাম, একটা পিডিএফ দেওয়া কি হয়েছে, যেটাতে ফুল কোড ফাইলকে কি বলা হয়, কোনটা কেন ব্যবহার করবে সেটা নিয়ে একটা পিডিএফ আমার কাছে তৈরি করা আছে। ঠিক আছে, তাহলে আমি আজকে এটা সেভ করে দেবো। ওকে, তাহলে এভাবে করে হচ্ছে কি আমরা সেভ করব। সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ যেগুলো সেভের অপশন প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়ে আমি একটু সেভ অপশনে এসে যাই। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা, অ্যাডোবি পিডিএফটা, অ্যাডোবি ইলাস্ট্রেটর ইপিএসটা, আর হচ্ছে এসভিজিটা, এগুলো কেন লাগবে? অ্যাডোবি ইলাস্ট্রেটর তো এডিটেবল ফাইল, আপনি পরবর্তীতে এডিট মডিফাই করতে গেলে আপনার প্রয়োজন পড়বে। অ্যাডোবি পিডিএফ হচ্ছে কি আপনার কোনো টেক্সট টাইপের যেগুলো ডকুমেন্ট আছে অথবা প্রিন্টের জন্য আমাদের সচরাচর যেটা করে থাকি সেগুলো আমরা বিশেষ করে প্রিন্ট এই ফটোশপ সফটওয়্যারের ভিতর থেকেও আমরা প্রিন্ট করতে পারি। এটার জন্য আমাদের আলাদা করে অ্যাডোবি পিডিএফ ফরম্যাটে সেভ করে দেন তারপরে পিডিএফ করতে হয় না। বাট অন্য কম্পিউটার থেকে যাদের সফটওয়্যার নেই তাদের তো আর প্রিন্ট করতে গেলে পিডিএফ ফরম্যাটটা প্রয়োজন হবে। যে কম্পিউটারে নর্মাল আমাদের যে প্রিন্ট মিডিয়াটা নর্মাল কোনো সফটওয়্যারই নাই, ঠিক আছে, বাট তাকে ওই ফাইলটা প্রিন্ট করতে হবে, আমি ফাইলটা শুধু সেভ করে দিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা অ্যাডোবি পিডিএফ ফরম্যাটে সেভ করে তাকে পাঠিয়ে দেব, ঠিক আছে। আর ইলাস্ট্রেটর ইপিএসটা হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটর ইপিএস হচ্ছে কি আপনার যে আপনি যে কোনো ফাইলে এই যে গ্রাফিক্সের যে ফাইলগুলো সফটওয়্যার গুলো হয়ে থাকে, ঠিক আছে,
সেই যে কোনো সফটওয়্যারে রান করার জন্য আমাদের ওই ফাইলটাকে ইলিস্ট্রেটর ইপিএস ফাইলে সেভ করার প্রয়োজন হয়। এই জন্য হচ্ছে ইলিস্ট্রেটর ইপিএসটা বেশিরভাগ। আর একটা হচ্ছে গিয়ে এইচপিজি। এইচপিজি হচ্ছে গিয়ে ডিরেক্টলি নো কম্প্রেসড, মানে কোনো ফাইলটার ভিতরে সেই টেক্সট যা কিছু থাকে না সেগুলোকে কম্প্রেস করে না, ডিরেক্টলি আপনাকে হাই রেজুলে হাই হিসেবে রেখে দিবে, ঠিক আছে। যেমন তেমনই থাকে। হ্যাঁ, এটার জন্য অনেক সময় আমাদের লোগোর ফরম্যাটের ক্ষেত্রে এসভিজি দরকার হয়, ঠিক আছে। মানে ওই যে ওখানে আমি টিপ ফাইল করছিলাম ওই জি। রকম। এইরকমের, ঠিক আছে। তো আর ইমেজের ক্ষেত্রে যে দুইটা ফরম্যাট সব থেকে বেশি ব্যবহার হয় আর যেটা সব জায়গায় বেশিরভাগ অ্যালাউ করে সেটা হচ্ছে জেপিজি এবং পিএনজি। এই দুইটাই অ্যালাউ করে বেশি। আর পিএনজি ফরম্যাটের ব্যবহারও সব থেকে বেশি হয়, যেটা হচ্ছে কোনো কিছু ট্রান্সপারেন্ট করতে গেলে। আর প্রত্যেকটা লোগোতে একটা ট্রান্সপারেন্ট ভার্সন থাকেই, ঠিক আছে। জেপিজি ভার্সন, ট্রান্সপারেন্ট, পিএনজি ভার্সন। ওকে, আচ্ছা আমি আপনাদেরকে হচ্ছে কি ওই ফাইলটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আজকে এই পর্যন্তই আমি রাখলাম।